কিরে চুন্নি, পড়ার সময় কেউ এভাবে ঢুসে ঢুসে ঘুমায়? অবশ্য তোর দ্বারা সব কিছুই সম্ভব। পড়া চুন্নি কোথাকার। আসলে ভেবে দেখলাম তো চুন্নি নাম অনেক কিছুতে যায়, যেমন পড়া চুন্নি, কাজ চুন্নি, মন চুন্নি। এ তো দেখি বিরাট সমস্যা। এতগুলো কথা শুনেও তুষি হালকা নড়ে আবারও পড়ে রইল। ওকে উঠতে না দেখে তুষার শয়তানি হাসি দিয়ে তুষির বাহু হালকা করে ধাক্কা দিতে দিতে উচ্চস্বরে বলে, তুষি উঠ, দেখ তোর চুলে তেলাপোকা। উঠ উঠ, গেল রে তেলাপোকাটা, একেবারে তোর নাকের ভেতর ঢুকে গেল। তুষি ভয়ে ধড়পড় করে উঠে জোরে একটা চিল্লানি দেয়। ভয়ে তুষির মনে হচ্ছে এখনই ভিতর থেকে কলিজাটা বেরিয়ে আসবে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চেয়ার থেকে তড়িৎ গতিতে উঠেই তুষারকে শক্ত করে জড়িয়ে ধরে বরাদ্দ স্বরে বলে, বাবা বাঁচাও তো তুষার ভাই। কোথায় তেলাপোকা? মরে গেলাম তুষার ভাই, ফেলে দাও প্লিজ, আমাকে বাঁচাও। এই বলে তুষারের বুকের মাঝে গুটিসুটি মেরে পড়ে রইল। ভয়ে গলা শুকিয়ে এসেছে। উচ্চস্বরে কান্না করে দিল তুষি। তুষার কখনো ভাবেনি তুষি এতটা ভয় পাবে, আর জড়িয়ে ধরা তো দূরের কথা। এই প্রথম এমন স্পর্শ। বুকের ভেতর মনে হচ্ছে ধুরুম ধারাম শব্দে হাতুড়ি পেটাচ্ছে। মনে হচ্ছে ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছে সারা শরীরে। এ যে হৃদয় চৈত্রের খরার মতো এক পশলা বৃষ্টি। বড় একটা দম নিয়ে তুষারও নিজের দু হাতের বাঁধন শক্ত করলো। দেখে মনে হচ্ছে পারলে নিজের ভেতরেই ঢুকিয়ে ফেলবে তুষিকে। চুলে পরপর দুইবার টুক টুক করে ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেয়ে ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ বাঁচাবো। আমি না বাঁচালে কে বাঁচাবে তোকে বলতো? তুষু শোন, তুই এভাবেই আমাকে ধরে রাখ। আমি দেখছি দুষ্ট তেলাপোকাটা কোথায় গেল। এত বড় সাহস দুশুর গায়ে টাচ করে। তুই কোনো চিন্তা করিস না, ওই বদ তেলাপোকাকে আমি নিজেই উচিত শিক্ষা দিব। শ্বশুরের মেয়েকে শুধু আমি টাচ করব, আর কেউ মাঝখানে আসলেই সোজা উপরে। তুষি ওইভাবেই ধরে রেখেই হু হু করে কেঁদেই যাচ্ছে। ওর মনে হচ্ছে তুষার থাকলে কোনো ভয় নেই। এই সেই একমাত্র স্থান যেখানে খুব নিশ্চিন্তে থাকা যায়। চোখের পানি, নাকের পানি, তুষারের শার্ট একদম ভিজে একাকার। জোরে জোরে নাক টানছে তুষি। আর তুষার বুকে চোখ নাক আর তুষারের বুকে চোখ নাক মুছছে। তুষার নাক কুচকাল, মনে মনে বলল, শালি একটু ভালোভাবে থাকবি না? রোমান্টিক মোমেন্টে সব অকাজ করিস। আনরোম্যান্টিক মহিলা, কি সব অসভ্যতা করছিস। আবার নতুন শার্ট দিলি একদম নষ্ট করে। নড়াচড়া করিস না তুষু, নড়লেই খপ করে তোর জামার ভিতর ঢুকে যাবে। তুই বরং চুপচাপ আমাকে জড়িয়ে ধরে রাখ। না তুষার ভাই, এসব বলো না, তুমি ফেলে দাও, আমার খুব ভয় করছে। হ্যাঁ, আমি তো তোর কাজের লোক, কামলা পেয়েছিস বিনা পয়সার। এরপর তুষার ওই মাথায় থুতনি থেকে ওভাবেই দাঁড়িয়ে রইল। অনেক সময় পর তুষির কান্না থেমে গেল। এরপর বলল, তুষার ভাই এখনো যায়নি? তুষিকে বোকা বানাতে পেরে উচ্চস্বরে হেসে দিল তুষার। বলল, কেমন দিলাম তুষু চুন্নি? দেখলি কিভাবে বোকা বানাতে হয়? তোকে বানানো তো আরো সহজ, কারণ তোর মাথায় ঘিলু টিলু কিচ্ছু নেই। কথাটি বলেই মাথা তুলেই বুঝলো তুষি একদম তুষারের বুকের মাঝে লেপ্টে আছে। এখন একদম বুঝে ফেলেছে সবকিছুই মূল ওই বন মানুষ। বুকে কিল ঘুষি দিতে দিতে সরে যেতে নিলেই তুষারের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না তুষি। রাগে দুঃখে তুষারের গলা বরাবর নিজের দুই নখের দংশনে ছিন্ন ভিন্ন করে দিল। মুহূর্তেই তুষারের গলার আশেপাশে লাল বর্ণ ধারণ করলো। তুষার চোখ বন্ধ করে ব্যথা সংযত করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তুষিকে। এরপর চেঁচিয়ে বলল, এটা কি করলি তুই? মাথা খারাপ হয়ে গেছে? বাইরে গেলে এখন লোকে কি বলবে? আমার ইজ্জত সব লুট করে নিলি লুচু তুষু। প্রথমে তো তেলাপোকার বাহানায় আমাকে কিভাবে আস্তে বৃষ্টি জড়িয়ে ধরলি। ছি জি, তুষু এই ছিল তোর মনে? একদমে কথা বলেই আয়নায় ভালোভাবে গলা দেখতে দেখতে নাকা কান্না করে আবার বলে, কান খুঁড়ে শুনে রাখ তুষু, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। দিলি একদম আমার সর্বনাশ করে। এখন আমি বাইরে মুখ দেখাবো কিভাবে? এর জন্যই বারবার বলি দূরে থাক দূরে থাক। তুই খুব ভয়ঙ্কর মহিলা, আজ আবার প্রমাণিত হলো। সবাই এখন বলবে এক ভয়ঙ্কর মহিলার হাতে ছোট্ট অবুঝ বালকের ইজ্জত লুটপাট হলো। নাটকের গোডাউন,
তুমি পড়াশোনা করছো কেন? নাটক করতে পারো না? যা করেছি বেশ করেছি। আমাকে ভয় দেখালে কেন? আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি? শয়তানের শয়তান, আস্ত চিবিয়ে খাবো আমি। রাক্ষসী ইজ্জত খেয়েছিস, তাতে মন ভরেনি, এখন আবার মাংস খেতে যাস? বিয়ের আগে এসব করলে পাপ হবে, পাপ। তুষির গা পিত্তি ঝুলে যাচ্ছে, রাগে গজগজ করতে করতে বলে, আর এক সেকেন্ড যদি এই রুমে দেখেছি, তোমার আজকে খবর আছে। কয়টার খবর? দেখ, এমনিতেই টি শার্টের দফা রফা করে দিয়েছিস, ভদ্রমহিলার মতো কালকে ধুয়ে দিবি। ছি তুষি, শেষে কিনা তোর বাচ্চাদের মতন নাকের পানি পড়ে। কথা বলেই থুতু ফেললো বেসিনে। তুষির আগের কাণ্ডতে যে কি পরিমাণ লজ্জা করছে, তার উপর খেপাচ্ছে এই বনমানুষ। তবুও এক বিন্দু বুঝতে দেবে না তুষারকে। কপট রাগ দেখিয়ে বলল, তুমি কি যাবে নাকি তোমার মাথা আজ আমি ফাটিয়ে দিব, জঙ্গলি ভূত? আহা, রাজাকারের বংশধরকে নিয়ে বিশ্বাস নেই। চলে যাচ্ছি, তার আগে একটা কথা শুন। কথা বলেই আবারও খুব নিকটে গেল তুষার। পকেট থেকে ছোট্ট একটা টিপ বের করে টুপ করে পরিয়ে দিল তুষির কপালে। এরপর বলল, আবার বলছি শোন তুষু, বিয়ের আগে তুই আমার দেহ পেলেও মন পাবি না, তবে বিয়ের পর দেহ মন দুটোই তোর। বাই, গুড নাইট। এরপর তুষার শান্ত ভঙ্গিতেই নিজের রুমে চলে গেল। এই কথাই কি যে ছিল তুষার জানা নেই। কিছুক্ষণ আগের জড়িয়ে ধরা তুষার ভাইয়ের থেকে যত্নে পরিয়ে নেওয়া টিপ, এত কিছু এতক্ষণে দুষ্টু কথা সব এখনো যেন নিজের চোখের কুর্নিশে ভাসছে। কপালের মাঝ বরাবর যত্নে পরিয়ে দেওয়া টিপটা সামনে এনে গাঢ় চুমু খেলো। নিজের কাছে এদিন পর্যন্ত যা কিছু তুষার দিয়েছে সব জিনিস যত্ন করে রেখে দিয়েছে সে। টিপটাও খুব যত্নে রেখে দিল। খুশিতে মনে হচ্ছে পাগলই হয়ে যাবে আজ। পা যেন আজ থমকে গিয়েছে। বিছানায় গিয়ে বসারও এক বিন্দু শক্তি পাচ্ছে না তুষি। মনের মাঝে ভয়ঙ্কর এক অসুখ ধরা দিচ্ছে। ভালো লাগার শান্তির ঘুম আসছে। মনে হচ্ছে বুকের বাপাশে ভয়াবহ এক অসুখ শুরু হয়েছে। এটা শুধু তুষার ভাই নিজেই সারাতে পারবে। ইস, কেমন মাথাটা যেন ঝিমঝিম করছে। ধপ করে মেঝেতে বসে কাপা কণ্ঠে বলে উঠল তুষি, দিন দিন এত কেন রোমান্টিক হচ্ছ তুষার ভাই? আমার ছোট মন যে এত বড় কাণ্ড কারখানা আর নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম। বুকের মাঝে মস্ত বড় অসুখ ধরা দিচ্ছে। পাখিদের মতো এদেশ ওদেশ উড়ে বেড়াতে ইচ্ছা করছে। আমার মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে তুষার ভাই এতটা ভয়ঙ্কর অসুখে না ফেললেও পারতে। এখন যে আমার মনকে শান্ত রাখা খুব কষ্ট হয়ে যাবে। এর জন্য সবচেয়ে দায়ী তুমি তুষার ভাই, তুমি। তোমাকে বারবার ছুঁয়ে দিলে এরপর থেকে আমাকে আর দোষ দিতে পারবে না, বলে দিলাম। ভালো লাগায় চারপাশ তুষির মনে হলো সুন্দর, অনেক সুন্দর। জানালার ময়লা পড়া পর্দাকে তুষির পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস বলে মনে হলো। সারা রাত অজানা এক সুখের ঢেউ খেলে গেল তার মনে। খুশি ভাবতে ভাবতে রাত পার করলো। তুষারকে পাওয়ার একটু একটু ইচ্ছে মনে দোলা দিচ্ছে। খুব কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছেন নূরজাহান। আজাদ হোসেন ব্যালকনিতে বসে খুব আরাম করে চা পান করছেন আর খবরের কাগজ পড়ছেন। দিনটি শুক্রবার হওয়ায় অফিসে যাওয়ার তাড়া নেই। তুষি তুষারের ঘুম ভাঙার এখনো নাম নেই। নাস্তা হওয়ার পরই তারা উঠে শুধু নাস্তা করে। নূরজাহান ব্যস্ত হয়ে সব রান্না শেষ করছে। কাল রাতেই তুষারের খালামণিকে আসতে বলেছেন তিনি। বোনের জন্য অনেকদিন ধরেই যে মনটা পুড়ছে তার। তুষারের খালা, নানু আর দুই বোন আসবে আজ। বাড়িটা সবসময় মানুষদের জন্য হাহাকার করে। সবাইকে পেয়ে বাড়িটা হয়ে উঠবে জাঁকজমক। এই নিয়ে নূরজাহানের খুশির শেষ নেই। মা বোনের জন্য যা যা পারছে সব নিজে রান্না করছে। যে কেউ দেখে বলবে আজ মনে হয় আরো 5 বছর বয়স কমে গেছে তার। ছোট্ট মেয়ের মতো দৌড়ে দৌড়ে সব কাজ শেষ করছেন তিনি। তুষি উঠে ড্রয়িং রুমে এসে দেখলো ব্যাপক আয়োজন চলছে। আজাদ হোসেন চা খেতে খেতে জিজ্ঞেস করলেন, তুষি আম্মু, ঠিক মতো ঘুম হয়েছে? তুষি টিভির রিমোট হাতে নিতে নিতে জবাব দিল, হয়েছে মানে? একেবারে জম্পেশ ঘুম দিয়েছি, এক ঘুমেই রাত শেষ। বলেই খিলখিল করে হেসে উঠল তুষি। আজাদ হোসেনও ভাগ্নির কথায় হাসেন। এরপর বলেন, তার চারপাশে তাকিয়ে কি বুঝলে বলো তো? আজ এত আয়োজন কেন?
মামা, আজ আর তোমাকে মামি পাত্তাই দেবে না, দেখে নিও। দেখছো তো প্রতিদিন সকালে আমাকে ডেকে তোলে, আজ কোনো খবরই নাই। তা ঠিক বলেছিস, নিজের বাসা থেকে মানুষ আসলে তোর মামির এভাবেই জোর বেড়ে যায়, তখন আর আমাদের চিনেই না। এ কথা বলেই আজাদ আর তুষি উচ্চস্বরে হেসে দেয়। নূরজাহান তখন রান্নাঘর থেকে একটু উকি দিয়ে বলে, কি ব্যাপার, এত কি নিয়ে হাসাহাসি মামা ভাগ্নির? আমাকে রেখে আড্ডা দেওয়া হচ্ছে? আয় তো তুষি, তুই আমার কাছে আয়, হাতে হাতে সাহায্য কর আর কথাও বলি। তোর মামার সাথে অনেক কথা হয়েছে, এবার আমার পাশে আয়। তুষি উঠতে উঠতেই আজাদ হোসেনের উদ্দেশ্যে বলে, আচ্ছা মামা, মামির আর তর সইছে না, তুমি থাকো, আমি আসছি। তুষি গিয়ে দেখলো প্রায় সব রান্নাই শেষের দিকে। তখন সে শুধু চামচ নিয়ে মাংসগুলো নাড়াচাড়া করতে লাগলো। এদিকে তুষার উঠে রান্নাঘরে প্রবেশ করে দেখলো তুষি কাজ করছে। অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেল যেন সে। চোখ জোড়া বড় বড় করে বলল, আম্মা, ও আম্মা, আজ কোন দিকে সূর্য উঠেছে আম্মা? নাকি আমি চোখে কম দেখছি? রান্নাঘরে কি সকাল সকাল পেতনি ঢুকেছে? আমি যা দেখছি এটা ইহকালেও সম্ভব না। আজই আমি চোখে ডাক্তারের কাছে যাব। সর্বনাশ, বয়স আমার 25 হলো না, এখনো চোখে দেখি না। এভাবে চললে তো কেউ বউ দিব না আম্মা। তুষি এক মনে রান্নায় মনোযোগ দেওয়ায় হঠাৎ তুষারের কথায় খানিকটা হক চকিয়ে গেল। কাচুমাচু করে সাইডে দাঁড়িয়ে তুষারকে জায়গা করে দিল। তুষার একদম তুষির দিকে তাকিয়েই দৃষ্টি নিক্ষেপ করে আছে। এভাবে তুষিকে দূরে যেতে দেখে ডান হাত বাড়িয়ে দিতে দিতে আবার বলে উঠল, এই বেয়াদব মহিলা, হাতে একটা চিমটি কাটতো। ভাই, আমার নিজের 2 চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। আয় আয়, জলদি আয়। তুষি, এই সুযোগ হাতছাড়া করিস না মা। নিজেই যখন বলছে দে ইচ্ছে মতো চিমটি কেটে, কোনো ছাড়াছাড়ি নেই। তুষির অবস্থা নাজেহাল। মামি আর তার ছেলে এখন পেয়েছে লজ্জা দিতে, কেউ কারোর থেকে কম নয়। তুষারের দিকে তাকিয়ে চোখ গরম করে তাকালো সে। এরপর মনে মনে বলল, জঙ্গলি ভূত, একা শুধু পাই তোকে, সবকিছু শোধ তুলবো। এরপর সুযোগ মতো তুষারের হাতে জোরে একটা চিমটি কেটেই হুড়মুড় করে নিচের রুমে গিয়ে দরজা আটকে দিল। তারপর যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। তুষারের চোখ তো ছানা বড়া। শিক্ষা হয়েছে? কি মনে করেছিলি এবারও ছেড়ে দিবে? ভালো হয়েছে, আমি আরও শিখিয়ে দিব। তুষার মনে মনে বিড়বিড় করে বলল, রাক্ষসী রাক্ষসী রাক্ষসী। দুপুরের দিকে সকল অতিথি চলে আসলো তুষারের বাসায়। নূরজাহানের মা হামিদা বেগম, বোন সুমনা আর তার 2 মেয়ে রাদিবা আর মারিহা সকলের সাথে ভালো মন্দ কথা বলে যার যার রুমে গেল। অনেক দিন পর মা বোনকে পেয়ে নূরজাহানের খুশি আর দেখে কে। কত সময় যে হামিদা বেগমকে ধরে অঝরে অশ্রু ফেলেছে তার কোনো হিসেব নেই। তুষির সাথে আগে থেকেই রাদিবা আর মারিহার পরিচিত থাকায় বাসায় আসার পর থেকেই হইচই বাঁধিয়ে দিয়েছে। তুষার নানুকে অনেকদিন পর পেয়ে সেই যে তার কোলে মাথা রেখেছে, অন্যদিকে তার কোনো খেয়ালই নেই। সবাই হাত মুখ ধুয়ে দুপুরের খাবার একসাথে বসে কবজি ডুবিয়ে খেলো। এরপর মারিহা তুষির রুমে আরাম করে বসে বলল, আজ সারা রাত আমরা আড্ডা দেবো, ওকে তুষি? কেউ ঘুমাতে পারবে না, আগেই বলে দিলাম। আমরা তো কালকের পরের দিনে চলে যাব, তাই আজকে সারা রাত জেগে ইচ্ছে মতো আড্ডা হবে, ওকে গাইস? তুষিও বেশ খুশি হলো। রাদিবা আর সে জোরে গলা ফাটিয়ে বলল। তাদের কথার মাঝেই হুট করে তুষার রুমে প্রবেশ করলো। এরপর বলল, কিরে ফকিন্নিরা, তোরা তো দেখি এই বেয়াদবের সাথে পুরো বাসা একদম মাথায় উঠিয়ে ফেলেছিস। আস্তে আস্তেই সব অভদ্রতা শিখিয়ে দিল এই তুষুচুন্নি। তুষারের এহেন কথায় মারিহা লজ্জায় নিয়ে গেল। চুপচাপ একপাশে বসে কাচুমাচু করতে শুরু করলো সে। রাদিবা মুচকি মুচকি হাসলেও তুষি মুখ বাঁকা করে অন্যদিকে তাকিয়ে জবাব দিল। তুষার গলার স্বর গম্ভীর করে উত্তর দেয়, চুপ কর তুই, এখন তুই আমার সাথে আয়। কাল যে শার্টটা নষ্ট করে রেখে দিয়েছিস সে কথা মনে নেই? আয় জলদি, না হলে থাপ্পড় মেরে মেরে নিয়ে যাব, গুনে গুনে 10টা। মারিহা হা হয়ে গেল এদের ঝগড়া দেখে।
ছোট দেখেই তুষারকে পছন্দ করে সে, তবে কখনো তা বলতে পারেনি। মনের মধ্যে শুধু কথাটি চুপচাপ পুষে রেখেছে। তাই তো যখন তুষারের সামনে থাকে লজ্জায় মুখ থেকে কথা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। যদিও তুষার কথা এখনো সে জানে না। এদিকে তুষার কয়েকবার আসতে বললেও যখন আসলো না তখন ওর হাত মুচড়ে কানে ফিসফিসিয়ে বলল, কাল যে আমাকে জড়িয়ে ধরে বসেছিলি, এটা কি ওদের জানিয়ে দেবো? কথাটি শেষ হতেই তুষি চকিত দৃষ্টিতে তুষারের দিকে তাকালো, এরপর বলল, না, কখনো বলবে না। যাচ্ছি আমি, যাচ্ছি, চল আস্ত শয়তান। এরপর রাদিবা আর মারিহাকে বলে তুষারের পিছু পিছু আসলো। দরজা হালকা চাপিয়ে তুষার বলল, নে, এবার আমার 10টা টি শার্ট আয়রন করে দে। খবরদার, কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো যাওয়াই নেই, গেলেই গোপন তথ্য ফাঁস। এতগুলো আয়রন আমি একা করব? কাজের বুয়া পেয়েছো? একটা বিয়ে করে নিলেই তো পারো। জড়িয়ে ধরার জন্য এখন ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। তবে মনে রেখো, এই দিন নয়, আরো দিন আছে। সেই দিন নিয়ে যাবে এই দিনের কাছে। আরে চুন্নি, বিয়ে করবো তো বাপ। রাজাকার শ্বশুর তো তার কন্যাকে দিচ্ছে না ভাই। তবে সময় আসুক, এরপর দেখবি কোন দিন আসে। এখন আপাতত ভদ্র মেয়ের মতো কাজ কর দেখি, তবেই না বুঝবো বিয়ে করা যাবে নাকি বাদ হবে। এক চোখ টিপ মেরে কথাটি বলল তুষার। তুষি ফুসফুস করতে করতে সবগুলো কাপড় আয়রন করে দিল। যে নাকি নিজের কাপড়ও মাকে দিয়ে আয়রন করায়, তার আজ এসব করতে হচ্ছে। ইচ্ছে তো করলো সবগুলো পুড়িয়ে দিতে। সবগুলো কাপড় আয়রন করে শেষ হয়ে বড় করে দম নিল তুষি, বলল, হয়েছে, গেলাম। আমি কালই বাসায় চলে যাব। জঙ্গলি ভূত। চলে যেতে নিলেই খপ করে হাত ধরে ফেলে তুষি। এরপর কণ্ঠ অল্প খাদে এনে বলে, আরে আরে দাঁড়া, কাজ এখনো বাকি, তারপর যাবি। কাপড়গুলো এখন সুন্দর করে ব্যাগে রেখে আয় তো দেখি। তুষারের একের পর এক অত্যাচারে তুষি কান্না করে দিল। নাক টেনে টেনে বলল, আর জীবনেও আসবো না এই বাসায়। যে আসতে বলবে তার মাথা ফাটিয়ে দিব, এই বলে দিলাম। না বাবা, আমার এত ঠেকা পড়েনি বউয়ের বাসায় ঘর জামাই থাকার। তুই এ বাসায় না আসলে একটা হাড্ডিও তোর সাথে থাকবে না, মাথায় রাখিস। কথাটি বলেই তুষার একটু বাইরে বেরিয়ে গেল কফি আনতে। তুষির এই মুহূর্তে আর কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। এখান থেকে যেতে পারলে তবেই সে শান্তি পায়। তাই তুষি হন হন করে কাপড়গুলো জলদি ব্যাগে গোছাতে থাকলো। এরপর হুট করেই উপরের চেন লাগানোর সময় ঝুনঝুন শব্দে তৎক্ষণাৎ হুড়মুড় করে ব্যাগ খুলে দেখতে পেল প্রায় 6 জোড়া রেশমি চুড়ি, 2 পাতা নানান কালারের টিপ আর একটি গাছরা। সবগুলো বের করে ভালোভাবে দেখার পর এক এক করে 2 হাতে চুড়ি পরার সময় তার মধ্যে একটি চিরকুটও দেখতে পেল। কৌতূহলে ভাঁজ খুলেই দেখতে পেল চিরচেনা সেই হাতের লেখা, মীর জাফরের মেয়ে। কখনো কারোর জন্য চুড়ি কেনা হয়নি, প্রথম মেলায় সেই দিনই চুড়ি কিনেছিলাম, তাও আবার তোর জন্য। তোর খুশিতে চোখ দুটো যখন চিকচিক করছিল, তখন আমারও ইচ্ছে হলো সেই খুশিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে। আজ আবার মার্কেট গিয়ে কোনো কিছু না ভেবেই টুপ করে চুপি চুপি চুড়ি কিনে নিলাম। জানি না তোর কেমন লাগবে, তবু আমাকে খুশি করার জন্য হলেও একটু পরে নিস এই হতচ্ছাড়ার বাজে চয়েস চুড়িগুলো। তোর বন মানুষ। চিরকুটটা পেয়ে খুশিতে চোখ জোড়া চিকচিক করে উঠল তুষির। কিছুক্ষণ আগের সব কষ্ট অভিমান নিমেষেই পানির মতো উধাও হয়ে গেল তার। তখনই তুষারের রুমে ঢুকে উচ্চস্বরে রাধিবা তুষিকে ডেকে ওঠে, তুষি এখনো আসছো না কেন? আসো, আমরা চোর পুলিশ খেলবো। এখনো তোমার কাজ শেষ হয়নি? হঠাৎ কারোর কথার শব্দে ভীষণ ভয় পেয়ে যায় তুষি। হাতে যতগুলো চুড়ি ছিল সব ঝনঝন করে সরে পড়ে ভেঙে যায়। এখানে শব্দে নূরজাহান তড়িঘড়ি করে তুষারের রুমে এসে দেখে চারপাশে সব চুড়ি এলোমেলো হয়ে পড়ে আছে। তুষি ভয়ে ভয়ে ঢোক গেলে চোর যেমন ধরা পড়ে চুপ হয়ে যায়, তেমনি কাচুমাচু করে মাথার নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে তুষি। নূরজাহান হাই হাই করে বলে ওঠে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।